উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই অঞ্চলের কৃতি সন্তান, শত বছরের শ্রেষ্ঠ সন্তান, আধুনিক কক্সবাজারের রূপকার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জননেতা জনাব সালাউদ্দিন আহমদ। এখন আপনাদের সম্মুখে আমি আর বক্তব্য রাখছি না, যেহেতু প্রধান অতিথি এসে গেছেন, আমাদের চট্ট কৃতি সন্তান সালাউদ্দিন এসে গেছেন। ধন্যবাদ সবাইকে। বেকম পরিচয় নানা বেকম পরিচয় আচ্ছা আচ্ছা শোনা যান নে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেকন মাফ করে দিও না, আর 2টার সময় আইবার কথা, আইতে আইতে 7:30 বাজে গিয়ে গই। আয় বেকনের তরফ তো আর মাননীয় প্রধানমন্ত্রীর তরফ তো ক্ষমা চায়, ওনারা মাফ করে দিয়ন। কিন্তু রাজনৈতিক মিটিং এন্ডিল্লা রাস্তায় রাস্তায় লক্ষ লক্ষ মানুষ কক্সবাজার হইতে শুরু করি দুলাজারা, চকরিয়া, পেকুয়া, মাতামরি এন্দি এই পর্যন্ত চকরিয়া আইতে আইতে গাড়ি আস্তে আস্তে চালাই বুঝছি, এ কারণে দেরিও গিয়ে গই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চকরিয়া এসছেন, পেকুয়া এসেছেন, মাতামহরিতে এসছেন। এই এলাকার মানুষের আরজু পুরা হয়েছে। পেকুয়াতে পৌরসভা দিয়েছেন, মাতামহরিতে উপজেলা দিয়েছেন, মাতামহরিতে থানা দিয়েছেন। চকরিয়াতে আগেই পৌরসভা দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই এলাকার মানুষের যত সমস্ত উন্নয়ন দাবি আছে সকল কিছু পূরণ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আপনি। আমি এই অঞ্চলের মানুষের তরফ থেকে স্বাগত জানাই আমাদের প্রিয় নেতা, এদেশের মানুষের সমস্ত মানুষের জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের বিএনপির চেয়ারম্যান, এদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, সংসদ নেতা জনাব তারেক রহমানকে আমি স্বাগতম জানাই। আমাদের শ্রদ্ধেয় ভাবি, এদেশের মানুষের প্রিয় ডক্টর জুবাইদা রহমানকে, ফুয়ারে অনারার সাবেক এমপি আর বউ আছে, হাসিনা আহমদ আছে, হাস্যবাজারের সমস্ত এমপি অকল আছে, আর বদ্দা শাহজাহান চৌধুরী, কক্সবাজার সদরের এমপি লুৎফুর রহমান কাজল, মহেশখালীর এমপি, মহেশখালী কুতুবদিয়ার এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, আজিয়া হদন মন্ত্রী রাজ্যসভা হইতে না, এই যে পানি সম্পদ মন্ত্রী বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী, বিমান প্রতিমন্ত্রী জনাব মিল্লাত, তারপরে আর বদ্দা নাসির সাহাবর, মীর নাসির সাহাবর ভুয়া সুযোগ্য সন্তান প্রতিমন্ত্রী মীর হেলাল, ব্যারিস্টার মীর হেলাল, তারপরে আছে শাহ আলমটা বড় বলতেছি, তারপরে আছে শিল্প প্রতিমন্ত্রী, শিল্প বাণিজ্য, বস্ত্র, পাট শিল্প সবকিছুর প্রতিমন্ত্রী আর কি আমাদের আলম সাহেব। না না আজাদ আসছে যে আজাদ পর্যন্ত নাই, মন্ত্রী সিরিয়াল বেশি তো।
তারপরে এই আজাদ কিছু পানি সম্পদ, আমাদের পঞ্চগড়ের সংসদ সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ। আজাদ তো আর আসে নাই আগে মনে হয় এখানে, হ্যাঁ। আর বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল প্রতিমন্ত্রী আমাদের স্থানীয় সরকার, যার কাছে উন্নয়নের জন্য আমরা যাই, এই জনাব মীর শাহে আলম, বগুড়ার সন্তান, শিবগঞ্জের এমপি, বগুড়ার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তারপরে আর আফা আছে, স্বামী মারা সব না আফা, নয়াগড়িয়ের এমপি হইয়ে তো মহিলা এমপি হইয়ে নবা। আজি এটা আইসা হতা হইতে সাথ না হইতে হতা হইতে এর হইতে না পারিয়া। তারপরে এটা আর ফেকো, চকরিয়া এবং মাতামুরির সমস্ত এলাকার বেকুন সভাপতি, সেক্রেটারি হল আছে, এনাম সাহেব সভাপতি আছে, নু ইসলাম সাহেব, হায়দার সাহেব আছে, অন্যান্য মন্ত্রী আছে, আর এমপি সাহেব আছে। চকরিয়ার কৃতি সন্তান ওবা সিটাং যাইয়ের এমপি হইয়ে হন আবু সুফিয়ান সাহেব, ওই চট্টগ্রামত আবু সুফিয়ান সাহেব আর চকরিয়ার কৃতি সন্তান। তারপরে আস্তে আস্তে সিরিয়াল আইর ইয়া জসিম তিয় নয়াগড়ি আর আর এমপি হইতে চন্দনাইশত অলি সাহেবর ফোয়ারে ডিভিড দিয়ে রাইবা চিন নবা, এইবার জসিম উদ্দিন সাহেব। তারপরে আর নেতা এই ফটিয়ার তো এমপি হইতে এনাম সাহেব চিন না। ইয়ার পরে আর নেতা, শ্রদ্ধেয় নেতা জনাব নোমান সাহেবর হওয়া, আবদুল্লাহ নোমান সাহেবর হওয়া, ভাইভূতর নাম পরিচয় কই দিও, সাইদ আল নোমান, ওই না আরো আছে না, যাই জেরিবাবু তো ফরান মানুষ, আর কেউ আছে না সাইদ দি, আচ্ছা হ্যাঁ আর আছে না, বাকি আছে কেউ? নাজির বাবুরে এটা বনু চিনে এখন। বান্দরবানের রাজারও হওয়া সাজিং পুরুজেরি এমপি বেকুনে চিনন আর পার্শ্ববর্তী মানুষ। পরিচয় করাইতে করাইতে আধা ঘন্টা গেইই বক্তৃতা দিতে গেলে হন রাজ্যে বেগই আই হন হতার নহইম। ইলেকশনের আগে এটা কি হইলাম, ওবা সলেইনর হাস্যবাজার সিটাং মহাসড়ক খাইতে গেলে মরুচুয়ালায়, এডামলায়, সরকার লাই এবং এই সরকারের প্রধানমন্ত্রী লাগে। প্রধানমন্ত্রী আজ আসছে না, আজ জুফরাইরে হব মহাসড়ক সহ না, সলেন সহ না, দিব আল্লাহ দিলে এখন বইয়। তারপরে এদেশের লবণ চাষি অকল মরে গিয়ে লবণের দাম নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর অনুরোধ করছিলাম, তাই বেকুনলের মিটিং করছে, শিল্পমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী বেকুনলে মিটিং করছে, খাওয়াতে বাজারের মধ্যে এক প্যাকেট 1 কেজি লবণ খাওয়া দে 40 টাকা 42 টাকা নবা, আর লবণ চাষি মাঠত মধ্যে 15 টাকা নভায় 1 কেজি বরাবর ফানা হন। হইতে হম করি হইলেও অনতুন এই দেশের লবণ চাষি হলরে এবে সর্বনিম্ন 15 টাকা 1 কেজি হতে দিয়া পড়িব, বেশি দিলে দিব। এমন 66 টাকা রাজি আছে না কমপক্ষে, ওইয়ে না কথা নহকা, ওইয়ে না আচ্ছা দিব আল্লাহ দিলে। ইয়ার পরে বাদ বাকি হতা 800,000 যাইয়ে রইব, ব্যাংকে সিরিঙ্গে দিব না, 800,000 শহর যাইয়ে খাজল সাহেব তারা কিছু না চাইব না, এটা বেকিং পাইবা। এই চকরিয়ার মানুষ অত্যন্ত কৃতজ্ঞ। এই চকরিয়া পেকুয়া মাতামরি বিএনপির গাটি, যুগ যুগ ধরে তারা বিএনপিকে সমর্থন করেছে। আমি এমপি থাকার পরে যখন কারাগারে গেলাম, আমারও বর্তমানে আমার চাইতেও বেশি ভোট দিয়ে আমার স্ত্রীকে তারা সংসদে পাঠিয়েছে। তারা লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে সারা বাংলাদেশের মতো এখানেও আমাকে নির্বাচিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে এই এলাকার জন্য আমাদের কিছু চাওয়া পাওয়া নাই, সবই দিয়েছেন। আমাদের নেত্রী, আমাদের মা, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে 2 হাত ভরে দিয়ে গেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে সকল কিছু দিয়ে গেছেন। আজকে আপনি সব আস্তে আস্তে দেখেছেন, পাতিলিখাল রামতে ওখানে গিয়েছেন, সদরে ওখানে গিয়েছেন,
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 2 বার ওখানে গিয়েছেন। আপনি সাফারি পার্কে গিয়েছেন, এই সাফারি পার্কের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনি পেকুয়াতে গিয়েছেন, সেই উপজেলার প্রতিষ্ঠাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনি মাতামহরীতে গিয়েছেন, ওইখানে সেই অঞ্চলের সমস্ত মানুষের পুলিশ তদন্ত কেন্দ্র দেশনেত্রী বেগম খালেদা দিয়েছেন। আজকে সেটা আপনি পূর্ণাঙ্গ থানা এবং উপজেলা করে দিয়েছেন। যে রাস্তা দিয়ে আপনি এসছেন 2001 সালের সরকারের সময়, চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি মহেশখালী বন্দরের রাস্তা, এই রাস্তা দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন। আপনি সেটা চৌড়া করে দেওয়ার জন্য গত কয়েকদিন আগে এক না এক সবাই আপনি পাশ করে দিয়েছেন। সুতরাং আমাদের সব চাওয়া পাওয়া শেষ। মাতারবাড়ি বন্দর থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত যোগাযোগ যখন প্রশস্ত সড়ক দিয়ে প্রতিষ্ঠিত হবে, এই এলাকা হবে খাতুনগঞ্জ, কোরবানীগঞ্জ। অনবা মাতারবাড়ি তো আরোগ্য সড়ক বিলের মাঝে দিন ওয়াইয়ার ইবে আইলে ইন হইব একমাত্র বন্দর এলাকার সন্নিহিত সমস্ত শিল্প প্রতিষ্ঠানের এলাকা। আর কিছু হবা সাহেবের আছে না কিছু? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া আদায় করো। ওই যে ফর্দা একখান দিয়ে ইয়ানল্লাহ মহাসড়ক দেখানো যাবে। আর নইলে মাননীয় প্রধানমন্ত্রী এদিকে চকরিয়ার চিরিঙ্গা ব্রিজ থেকে শুরু করে ওই পাশ পর্যন্ত বাঙ্গার মুখ পর্যন্ত সকল রুকে লোকারণ্য, ওইখানে মাইক দেয়া হয়েছে, LED স্ক্রিন দেয়া হয়েছে। তারপরেও নিরাপত্তার জন্য এই স্ক্রিনটা দেওয়া হয়েছে বলে তারা দেখতে পাচ্ছে না। যাই হোক, অন্ধকারে আর আমাদের রিস্ক নেওয়ার দরকার নাই। সুতরাং আপনি 2-4 কথা যা আমাদের উদ্দেশ্যে বলবেন সেটা আমাদের জন্য এখানে স্মরণীয় বাণী হয়ে থাকবে। আমি এখন আহ্বান করছি, শুধু মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান করবেন, বক্তৃতা নয়, আমাদের নতুন MP, এই কক্সবাজারের এককালীন পাবলিক প্রসিকিউটর PP, বাংলাদেশের সর্বপ্রথম মহিলা PP হয়েছিলেন উনি, এবং কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীমারা স্বপ্না। শুধু আহ্বান করবেন, সময় নাই। ধন্যবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি জনাব এনামুল হক, আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ সহ উপস্থিত মন্ত্রীবর্গ, উপস্থিত সকল MP বর্গ, উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় জনগণ, কক্সবাজার জেলার ভাই ও বোনেরা। বক্তব্য দেব না। প্রিয় সমাবেশ, আমরা কক্সবাজারবাসী সমুদ্র সৈকতে যাই সমুদ্র অস্ত্র দেখতে। আজকে কক্সবাজারের সকল মানুষ আমরা এখানে একত্রিত হয়েছি আমরা কক্সবাজারে নূতন সূর্য উদয় দেখতে। আমরা আজকে নূতন সূর্য পেয়েছি। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান MP আমাদের মাঝে নূতন সূর্য হিসেবে এসেছেন। আমরা আর কিছুই চাওয়ার নাই। এখানে আমাদের কক্সবাজার জেলায় জনাব মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের জন্ম হয়েছে, তাই কক্সবাজার জেলা আজকে আলোকিত হয়েছে। আমাদের আর কিছু চাওয়ার নাই। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন আমাদের নেতা, আমাদের চেয়ারপারসন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান MP। জনাব তারেক রহমান MP। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNPর কক্সবাজার শাখা এবং চকরিয়া সহ পেকুয়া উপজেলার নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত এলাকার মুরব্বীবর্গ, মা বোনেরা, প্রিয় ভাইরা এবং দলীয় নেতৃবৃন্দ ও কর্মীরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তাই না? আসলে অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন, সেই বিকালবেলায় আসার কথা। কিন্তু এই যে আপনারা যে অনেকক্ষণ ধরে যেমন অপেক্ষা করছেন,
সেই এয়ারপোর্ট থেকে নামার পরে সেই পেকুয়া যেখানে যেখানে গেছি প্রত্যেকটা জায়গায় এই আধা মাইল পরপরই মানুষ অপেক্ষা করছে। সব মানুষকে তো একটু হাত নেড়ে আসতে হয়, তাই না? কাজে নাহলে তো তাদেরও মন খারাপ হবে। কাজে এইরকম করতে 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 দেরি হয়ে গেল। সকল মানুষের সাথে একটু কথা বলে আসে, তাদেরকে হাত নেড়ে আসতে আসতে দেরি হয়ে গেল। যাই হোক, তো এখন প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এই যে এখানে দাঁড়িয়ে জনসমাবেশ করছি, এই জনসমাবেশ আমার আসার কথা ছিল নির্বাচনের সময়, নির্বাচনের আগে, কিন্তু সেই সময় অল্প সময় থাকার কারণে আমি আসতে পারিনি। কিন্তু এই নির্বাচনে আমরা দেখেছি যখনই দেশে নির্বাচন হয়েছে, নিরপেক্ষ নির্বাচন বিশেষ করে, কক্সবাজার এলাকার মানুষ সব সময় ধানের শীষের পক্ষে রায় দিয়েছে। যখনই দেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যখনই দেশের মানুষ স্বাধীনভাবে নিরপেক্ষভাবে নির্ভয় ভোট দিতে পেরেছে, কক্সবাজার এলাকার 4টি আসন সব সময় কক্সবাজারের মানুষ ধানের শীষকে জয়যুক্ত করছে। সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কক্সবাজার এলাকার মানুষের কাছে চিরকৃতজ্ঞ। প্রিয় ভাই বোনেরা, আমি যখন আজকে কক্সবাজার এয়ারপোর্ট থেকে নেমে আমি যখন ঈদগাতে যাচ্ছিলাম, সেই সময় কাজল এলাকায় যখন আমি যাচ্ছিলাম খাল খনন করতে, সেই সময় আমি সালাউদ্দিন সাহেব আমার সাথে বসে, আমি গাড়ি চালাচ্ছিলাম, সালাউদ্দিন সাহেব আমার সাথে বসে। তো আমি হঠাৎ করে, আমরা তো মেইন যে রাস্তা, সেই রাস্তা থেকে আমরা বাম দিকে চলে গেলাম। তো সামনে যেই রাস্তাটা অনেক দিন পর, বহু বছর তো দেশে থাকতে পারিনি আমি, তো আমি সালাউদ্দিন সাহেবকে জিজ্ঞেস করলাম এই সোজা রাস্তাটা কোথায় গেছে। তখন সালাউদ্দিন সাহেব আমাকে বললেন যে এই রাস্তাটা সোজা চলে গেছে চট্টগ্রাম। তা আমি তখন তাকে বললাম এই রাস্তা তো আজকে থেকে 25 বছর, প্রায় 20 বছর 22 বছর আগে আমি যা দেখে গেছি, আজও তো একই রকম রয়ে গেছে, তাহলে এই গত বছরের পরিবর্তন হয়নি? উনি বললেন যে না, যে এই রাস্তা আপনি দেখে গিয়েছেন আজকে থেকে প্রায় 25 বছর আগে, সেই রাস্তা একই রকম কিছু, গত 25 বছর এই রাস্তার কোনো পরিবর্তন হয়নি। প্রিয় ভাই বোনেরা, আজকে 25 বছর ধরে কক্সবাজারের গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। মাথারবাড়ি পোর্ট কয়েকদিন পরে চালু হবে। আপনারা নিজেরাই শুনলেন, বর্তমান সরকার, যেই সরকারকে আপনারা নির্বাচিত করেছেন, সেই সরকার মাথারবাড়ি থেকে শুরু করে ভিতরে যেই রাস্তাটা, কি নাম এই রাস্তাটা, যেটা এই যেটা আমরা একনেকে পাশ করলাম মাতামরি থেকে, আনোয়ারা পটিয়া বাঁশখালী চক্করে যে রাস্তাটা, এটিকে আমরা ইনশাল্লাহ বড় করব। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই যে সামনে দিয়ে সোজা যে রাস্তাটি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তাটিও আগামী দিনে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই রাস্তাটি অন্ততপক্ষে 4 থেকে 6 লেন হওয়া উচিত। ইনশাল্লাহ এই রাস্তার কাজ আমরা ইনশাল্লাহ দ্রুতই হাত দেব, যাতে করে এই রাস্তাটি আমরা চট্টগ্রাম টু কক্সবাজার যে রাস্তাটি, মেইন যে রাস্তাটা, সেটি আমরা ইনশাল্লাহ 4 থেকে 6 লেন করব ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আরেকটি কথা সালাউদ্দিন সাহেব ওনার বক্তব্য বলেছেন, এই এলাকার বহু মানুষ কৃষক আছেন। কৃষকের মধ্যে অনেকেই আছেন, কেউ ধান চাষ করেন, ধানের কৃষক, কেউ মৎস্য চাষ করেন, মৎস্য কৃষক, কেউ লবণ উৎপাদন করে, লবণ চাষি আছে না? এই এলাকার বহু মানুষ লবণ চাষেতে সম্পৃক্ত। কিন্তু আমরা একটু আগেই বক্তব্য শুনেছি, এবং কয়েকদিন আগে, ঈদের আগে আমি যখন পত্রিকায় খবরটি পড়লাম, আমি তখন এর সাথে সংশ্লিষ্ট যারা ব্যক্তিবর্গ আছে তাদেরকে ডেকে আমি বিষয়টা জানলাম, এবং বিষয়টা জানার পরে যখন জানলাম যে কৃষক, লবণ চাষি তার উৎপাদিত পণ্যের মূল্য সঠিকভাবে পায় না, তখন আমি কর্মকর্তাদেরকে নির্দেশ দিলাম যে আপনারা বসে বের করেন কিভাবে আমরা কৃষকদেরকে তাদের উৎপাদিত পণ্যের মূল্য সঠিকভাবে দিতে পারে। ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যে আমরা একটি দাম নির্ধারণ করব, একটি মূল্য নির্ধারণ করব, যাতে করে লবণ চাষিরা তাদের উৎপাদিত পণ্যের মূল্য পায়। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে যেই বক্তব্যটি আমি উপস্থাপন করতে চাই, এই বক্তব্যটি আপনারা হয়তো এরই মধ্যে কিছু জেনেছেন, কিন্তু যেহেতু এই দেশের মালিক আপনারা,
এই দেশের মালিক জনগণ, সেই জন্য জনগণের কতগুলো বিষয় জানার অধিকার রয়েছে। প্রিয় ভাই বোনেরা, দুদিন আগে আমরা বাজেট উপস্থাপন করেছি, নিশ্চয়ই বাজেট দেখেছেন না? পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশনে তো আপনারা বাজেট দেখেছেন, শুনেছেন বাজেটের কথা। এই বাজেটে আমরা গত 2 দিন ধরে দেখলাম কিছু মানুষ যারা দেশ সম্পর্কে ধারণা রাখে, দেশের মানুষকে নিয়ে চিন্তা করে, দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, তারা এই বাজেট সম্পর্কে বলেছে যে এই বাজেট মানুষের উপকার করবে। কিন্তু আমরা দেখলাম কিছু কিছু মানুষ সমালোচনা শুরু করলো এই বাজেটের। বাজেট উপস্থাপনে সংসদের, মহান জাতীয় পবিত্র সংসদে বাজেট উপস্থাপনের আগেই আমরা দেখলাম রাস্তায় মিছিল বের হয়ে গেল, মানি না, মানব না, মানি না এই বাজেট। দেখেছেন না আপনারা? এখন প্রিয় ভাই বোনেরা, এই যে বর্তমান সরকার, যেই সরকারকে আপনারা নির্বাচনে জয়যুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন, আমরা এই বাজেট উপস্থাপন করেছি। এই বাজেটে আমরা কি করেছি? এই বাজেটে আমরা সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাল, ডাল, তেল, চিনি, নুন, লবণ, এই যে জিনিসগুলো, মশলা, এইগুলোর উপরে আগে যে ট্যাক্স ছিল, সেই ট্যাক্স আমরা উঠিয়ে নিয়েছি যাতে করে জিনিসপত্রের দাম না বাড়ে। আজকে সকালে যখন আমি কক্সবাজার, ঢাকা থেকে প্লেনে উঠলাম, তখন আমি পত্রিকা থাকে প্লেনে, পত্রিকা দেখলাম যে কি কি নিউজ আছে। পত্রিকার মধ্যে দেখলাম সবগুলো পত্রিকা কম বেশি একটি নিউজ করেছে যে বাজেট উপস্থাপনের পরে, প্রতি বছর যখন বাজেট উপস্থাপন করা হতো তার পরের দিনই বিভিন্ন রকম জিনিসপত্রের দাম বেড়ে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে গত পরশুদিন বাজেট উপস্থাপনের পরে এই প্রথমবারের মতন এখন পর্যন্ত আল্লাহর রহমতে বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি। বেড়েছে জিনিসের দাম বাজারে বেড়েছে, বাড়েনি জিনিসের দাম। তো এখন প্রিয় ভাই বোনেরা, যেই বাজেট উপস্থাপন করলে জিনিসের দাম বাড়ে না, সেই বাজেট কি জনগণের পক্ষের বাজেট না বিপক্ষের বাজেট? জনগণের পক্ষের বাজেট। এখন প্রিয় ভাই বোনেরা আসেন, এই বাজেটে আমরা কি করেছি? এই বাজেটে আমরা বিভিন্ন ওষুধপত্র থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসার যে বিষয়গুলো ছিল সেগুলোর উপর থেকে আমরা ট্যাক্স কমিয়ে নিয়েছি। যেমন কিডনির প্রবলেম আছে, অনেক ডায়ালিসিস করতে হয়, এই ডায়ালিসিস করতে গেলে অনেক মানুষের অনেক খরচ হয়। যেই ওষুধপত্রগুলো কিডনি ডায়ালিসিসের জন্য আনতে হতো, সেই ওষুধগুলোর উপর থেকে আগে ট্যাক্স ছিল, আমরা সব ট্যাক্স সরিয়ে নিয়েছি। তার ফলে এখন প্রত্যেকটি যে সকল কিডনি ডায়ালিসিসের রোগী আছে, সেই রোগীরা এখন যখন কিডনি ডায়ালিসিস যাবে তাদের 800 থেকে 1000 টাকা, আগে যেইখানে খরচ বেশি হতো এখন সেইখানে খরচ কম হবে ইনশাআল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা বলেন, যেই বাজেট দেওয়ার ফলে কিডনি রোগীদের খরচ কমে যাবে, সেই বাজেট কি জনগণের পক্ষের বাজেট নাকি জনগণের বিপক্ষের বাজেট? জনগণের পক্ষের বাজেট। আসেন প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশে বহু হার্টের রোগী আছে, বহু মানুষ, আপনারা, আমাদের আত্মীয় স্বজন, মা, ভাই, বোন, পরিবারের সদস্য, অনেকেরই হার্টের অসুখ আছে না? এই হার্টের বাইপাসের জন্য, এই হার্টের চিকিৎসার জন্য যেই জিনিসগুলো, যন্ত্রপাতিগুলো দরকার হতো, সেইগুলো আমরা ট্যাক্স আগে ছিল, আমরা সেই ট্যাক্সগুলো এখন বাতিল করে দিয়েছি। তার ফলে কি হয়েছে? আগে যেই চিকিৎসা করার জন্য, এই যে হার্টের বাইপাসের জন্য, যে স্টেন্টিংয়ের জন্য যে আগে 1 লক্ষ 1.25 লক্ষ টাকা খরচ হতো, সেটি কমে এখন প্রায় 50-60 হাজার ভিতরে চলে যাবে, অর্থাৎ অর্ধেক খরচ কমে যাচ্ছে মানুষের। এখন আমাকে বলেন প্রিয় ভাই বোনেরা, এই যে জনগণের পকেট যদি জনগণের পকেট থেকে যে আগে যেখানে 1 লক্ষ টাকা খরচ হতো, সেইখানে যদি এখন অর্ধেক টাকা খরচ হয়, তাহলে লাভটা কার হলো? লাভটা হলো জনগণের। তাহলে এই যে জনগণের খরচটা কমে গেল, চিকিৎসার খরচটা কমে গেল, এটা কি জনগণের পক্ষের হলো না বিপক্ষের হলো ভাই? পক্ষের হলো। এখন আসেন, অনেকে আছে চোখের ছানি অপারেশন, বিভিন্ন চোখের অপারেশনের করার পরে লেন্স লাগাতে হয় যাতে ঠিকভাবে দেখতে পায়। এই লেন্সের উপরেও আগে ট্যাক্স ছিল, এখন এই লেন্সের উপর থেকে আমরা ট্যাক্স সরিয়ে নিয়েছি, যাতে অনেক মুরব্বী মানুষ আছে যারা রিটায়ার হয়ে গেছে, যারা অবসর জীবনে আছে, তাদেরকে এই চোখের চিকিৎসা করতে হয়, ফলে তাদের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না। ফলে এই লেন্স কিনতেও আগে যেই খরচ হতো, সেটিও এখন অর্ধেকের বেশি খরচ কমে নিয়ে আসবে। তাহলে প্রিয় ভাই বোনেরা বলেন তো, এই যে খরচ কমে গেল জনগণের, যাদের চোখের অপারেশন হবে তাদের যে খরচ কমে গেল, তাহলে এইটি কার পক্ষে গেল? জনগণের পক্ষে গেল না বিপক্ষে গেল? জনগণের পক্ষে গেল। তাহলে প্রিয় ভাই বোনরা, এখন আসেন, আমরা
বাজেটের দিন দেখলাম, বাজেটের পরেও দেখলাম, সামাজিক গণমাধ্যম যেগুলো আছে সেখানে দেখলাম, বিভিন্ন সংবাদ দেখলাম, বিভিন্ন ভিডিও দেখলাম। কি দেখলাম? কতগুলো রাজনৈতিক দল তারা প্রতিবাদ জানালো এই বাজেট যে বিএনপি সরকার যে বাজেট দিয়েছে এই বাজেটের বিপক্ষে তারা প্রতিবাদ জানালো। তারা বলল এই বাজেট হচ্ছে গণবিরোধী বাজেট। এখন বিএনপি সরকার এই ওষুধপত্রের উপরে, নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে ট্যাক্স কমিয়েছে যাতে করে মানুষ একটু শান্তিতে স্বস্তিতে থাকতে পারে। কিন্তু বিএনপি সরকার এই বাজেটে কিসের উপরে ট্যাক্স বাড়িয়েছে বলেন তো ভাই? সিগারেটের উপরে ট্যাক্স বাড়িয়েছে, মদের উপরে ট্যাক্স বাড়িয়েছে। এখন যেই রাজনৈতিক দলগুলো মানি না, মানব না বলছে, তাহলে কি আমরা ধরে নিব যে তারা সিগারেট এবং মদের উপরে কেন ট্যাক্স বাড়ালো সেই জন্য মানি না, মানব না করছে? তাহলে যারা মদের উপরে ট্যাক্স বাড়ালে প্রতিবাদ জানায়, সিগারেটের উপরে ট্যাক্স বাড়ালে প্রতিবাদ জানায়, তারা কি জনগণের জন্য রাজনীতি করে? জনগণের জন্য রাজনীতি করে না। আমরা নির্বাচনের আগেও দেখেছি এরা গিয়ে জনগণের কাছে বিভিন্ন টিকিট বিক্রি করত। ঠিক শুনেছেন না? দেখেছিলেন না? হ্যাঁ, এখন আর টিকিট বিক্রি করে? এখন আর টিকিটের কথা বলে? কেন বলে না? কারণ ওই টিকিটের কোন রকম দেওয়ার মালিক বা ক্ষমতা তাদের নেই। তারা জনগণকে ঠকিয়ে শুধু জনগণের ভোটটা নিতে চেয়েছিল, জনগণকে বিভ্রান্ত করতে চেয়েছিল। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে যারা মদের উপরে ট্যাক্স বাড়ানোর জন্য বিক্ষোভ মিছিল করে, যারা সিগারেটের উপরে ট্যাক্স বাড়ানোর জন্য বিক্ষোভ মিছিল করে, এরা তো জনগণের বন্ধু না। এরা কি জনগণের বন্ধু? যারা জনগণের কাছে নির্বাচনের আগে বিভিন্ন টিকিট বিক্রি করেছিল, বিভিন্ন টিকিটের প্রলোভন দেখিয়েছিল, টিকিটের প্রলোভন দেখিয়েছিল, এরা কি কখনো জনগণের বন্ধু হতে পারে? বন্ধু হতে পারে না। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি অতীত ইতিহাস দেখি, আমরা যদি 1971 সাল থেকে 1996 সাল, 1986 সাল, 2008 সাল, প্রত্যেকটি সময় যখন এই দেশের মানুষের সামনে সংকট আছে, প্রত্যেকটি সময় যদি আমরা বিশ্লেষণ করি, দেখব যে এই যে আজকে যারা মদের ট্যাক্স বাড়ানোর জন্য প্রতিবাদ বিক্ষোভ করছে, আজকে যারা সিগারেটের উপরে ট্যাক্স বাড়ানোর জন্য বিক্ষোভ করছে, এই দলের লোকজন আমরা দেখেছি সেই সময়েও তারা বিভ্রান্ত করেছিল জনগণকে। জনগণের সামনে মিথ্যা কথা সেদিন তারা বলেছিল, জনগণকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করেছিল। অপরপক্ষে প্রিয় ভাই বোনেরা, অপরপক্ষে আপনাদের নিশ্চয়ই পরিষ্কার মনে আছে, আমরা নির্বাচনে গেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা দেশের মানুষকে কি বলেছিলাম যে বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মা বোনেরা, 20 কোটি জনসংখ্যার দেশ বাংলাদেশ, এই 20 কোটি জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ হচ্ছে নারী, মা বোনেরা। এই মা বোনেরাই আমাদের সংসারটিকে চালিয়ে রাখে। মা বোনেরা সংসার দেখে বলেই আজকে সংসার বাংলাদেশের, আমরা যারা আছি, আমরা যারা বাইরে কাজ করি, দিন শেষে যখন আমরা ঘরে ফিরে যাই, মা বোনেরা সংসার দেখে বলেই আমরা শান্তিতে ঘরে থাকতে পারি। এই মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য বিএনপি বলেছিল, বিএনপি যদি সরকার গঠন করে, আমরা মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য আমরা প্রত্যেকটি মা বোনের হাতে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে বাংলাদেশের প্রত্যেকটি, বিশেষ করে গ্রামে গঞ্জে খেটে খাওয়া যে পরিবারগুলো আছে, যেই পরিবারের প্রধান নারী প্রধান যে আছে, তার হাতে আমরা প্রতি মাসে ফ্যামিলি কার্ডের মাধ্যমে 2,500 টাকা করে তুলে দিব, যাতে করে এই 2,500 টাকা দিয়ে সে তার সন্তানের জন্য লেখাপড়ার ব্যবস্থা করতে পারে। এই 2,500 টাকা দিয়ে সে তার সন্তানকে একটু ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে পারে। এই 2,500 টাকা দিয়ে সে ধীরে ধীরে যাতে নিজের একটা ছোট্ট ব্যবসা বাণিজ্য গড়ে তুলতে পারে, অর্থাৎ এই মাটিকে বা এই বোনটিকে স্বাবলম্বী করে গড়ে তোলা। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন এই যে ভোট দিয়েছিলেন, ভোটের কালি শুকোনোর আগেই বিএনপি সরকার এই ফ্যামিলি কার্ড দেওয়ার কাজ শুরু করেছিল। আমরা এই বাজেটে, এই যে 2 দিন আগে বাজেট গেল, এই বাজেটে আমরা অর্থ বরাদ্দ রেখেছি আগামী 1 বছরের মধ্যে ইনশাল্লাহ প্রতি উপজেলায় আমরা
8 থেকে 10,000 করে ফ্যামিলি কার্ড ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। 8 থেকে 10,000টি পরিবারকে এই আগামী অর্থাৎ সারা বাংলাদেশে প্রায় আমরা 42 লক্ষ পরিবারের কাছে আমরা ইনশাল্লাহ আগামী 1 বছরের মধ্যে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। প্রিয় ভাই বোনেরা, এই যে ফ্যামিলি কার্ড যদি মা বোনেরা পায় তাহলে কি পরিবারগুলোর উপকার হবে না ক্ষতি হবে? কি জোরে বলেন না, উপকার হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে। কি মা বোনেরা আপনারাই তো পাবেন, বলেন না উপকার হবে? আচ্ছা, তার মানে যারা যারা সেদিন বিক্ষোভ প্রতিবাদ করেছিল এই বাজেট মানি না, মানব না, তাহলে কি তারা এই মা বোনদের বিপক্ষে না? এই এতগুলো কোটি কোটি মা বোনের বিপক্ষে? এই মা বোনেরা অর্থনৈতিকভাবে যাতে স্বাবলম্বী হতে না পারে, তাহলে কি আমরা ধরে নিব সেই দলের লোকজন চায় না এই বাংলাদেশের মা বোনেরা স্বাবলম্বী হোক? তাই তো নাকি? ঠিক। আসেন এবার, একটু আগে যে আমি লবণ চাষি ভাইদের কথা বললাম, আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে আমরা কৃষক ভাইদেরকে, মাদেরকে যেরকম আমরা ফ্যামিলি কার্ড দেব, ঠিক একইভাবে কৃষক ভাইদেরকেও আমরা কৃষি কার্ড দিব ইনশাল্লাহ। এই বাজেটে আমরা অর্থ বরাদ্দ রেখেছি। আগামী 1 বছর আমরা সারা বাংলাদেশে প্রায় 40 লক্ষ কৃষকের হাটে আমরা কৃষি কার্ড পৌঁছে দিব। যেই কৃষি কার্ডের মাধ্যমে প্রত্যেকটি কৃষক ভাই এককালীন, সারা বছরে এককালীনের জন্য তাদেরকে আমরা 2,500 টাকা করে দিব, যাতে সে তার ফসলের বীজ, সার, কীটনাশক, ওষুধ কিনতে যাতে তার উপরে অর্থনৈতিক চাপ কম পড়ে, সেই সহায়তা আমরা তাদেরকে দিব। এখন ভাই, এই যে শুধু লবণ কৃষক ভাইরা না, লবণ চাষিরা না, সে লবণ চাষিও এই কৃষক কার্ড পাবে। মৎস্য চাষি আছে, এই এলাকায় বহু মানুষ আছে যারা চিংড়ি ঘেরের ব্যবসা করে, চিংড়ি চাষি করে না, তাদেরকেও এটা দিব। আবার যারা ধান চাষ করে তাদেরকে দেবো ইনশাল্লাহ। আগামী 1 বছরে প্রতি উপজেলায় প্রায় 8,000 কৃষক ভাইদের হাতে আমরা এই কৃষি কার্ড পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ। এখন আমাকে বলেন প্রিয় ভাই বোনেরা, এই কৃষক কার্ড যদি এই 40 লক্ষ কৃষক বাংলাদেশে যদি এই কৃষক কার্ড পায়, তাহলে কি উপকারটা মানুষের হবে নাকি অন্য কারো হবে? এই দেশের কৃষক ভাইদেরই তো উপকার হবে, তাই না? তাহলে কি দাঁড়ালো? যারা এই বাজেটের বিরুদ্ধে কথা বলে, যারা এই বাজেটের বিরুদ্ধে রাজপথে নেমে বিক্ষোভ দেখায়, তাহলে কি তাদের এই বিক্ষোভ সেই সকল বাংলাদেশের সকল কৃষক ভাইদের বিরুদ্ধে হলো না? তাহলে যারা বাংলাদেশের কৃষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে, তারা কি কখনো মানুষের বন্ধু হতে পারে? তারা বাংলাদেশের মানুষের বন্ধু হতে পারে না। প্রিয় ভাই বোনেরা, এখানেই শুধু নয়, আমরা বলেছি যে এই যে দেখেন এই এলাকা কক্সবাজার, চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে বহু আমরা মুসলমান, আমরা যারা মুসলমান, মসজিদের ইমাম সাহেব আছে, মাদ্রাসা মসজিদের খতিব সাহেব আছে, মুয়াজ্জিম সাহেব আছে, অন্য অন্য ধর্মেরও ধর্মীয় গুরু আছে। এই অনেক মসজিদ বা অন্য অন্য ধর্মের ধর্মীয় স্থান আছে, সেখানে যে ধর্মীয় গুরু যারা আছে, খতিব সাহেব বলে, ইমাম সাহেব আছে, অনেকে আছে বেশ কষ্টভাবে জীবনযাপন চালায় না? আমরা বলেছি যে বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তাহলে এই ইমাম সাহেব বলেন, খতিব সাহেব বলেন, এই মানুষগুলোকে আমরা সরকার থেকে একটা সম্মানী দেওয়ার ব্যবস্থা করব। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, ভোটের কালি শুকনের আগেই, মুছে যাবার আগেই আমরা সেই কাজটিও শুরু করছি। এই আগামী 1 বছরের মধ্যে আমরা আরো কয়েক হাজার ইমাম সাহেব, খতিব সাহেবদের কাছে আমরা সেই সম্মানী পৌঁছে দিতে পারবো। তাহলে প্রিয় ভাই বোনেরা, আজকে এই বাজেট উপস্থাপন করার পরে যারা বিক্ষোভ মিছিল করে, প্রতিবাদ মিছিল করে, তাহলে তাদের এই বিক্ষোভ কি ইমাম সাহেবদের বিরুদ্ধে হলো না? খতিব সাহেবদের বিরুদ্ধে হলো না? এই মানুষদেরকে সাহায্য সহযোগিতা করার বিরুদ্ধে হলো না? কি বোঝা গেছে কথা? আচ্ছা, আসেন এবার প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের প্রধান পেশা কি? কৃষি, তাই না? কৃষির সাথে অন্যান্য শিল্প কলকারখানা আছে, গার্মেন্ট শিল্প আছে। বিদেশ থেকে আমাদের প্রবাসী যে ভাইরা আছে তারাও বৈদেশিক মুদ্রা পাঠায়। কিন্তু কৃষির পাশাপাশি যদি আমরা চাই এই দেশে শিল্পর নগরী হয়ে উঠুক, এই দেশটি শিল্পেও যাতে আত্মনির্ভরশীল হয়ে দাঁড়াতে পারে, সেই জন্য এই বাজেটে যে সকল শিল্প বাংলাদেশে হয়েছে এবং যে সকল শিল্প হতে পারে, এই ধরনের যেসব দ্রব্য বিদেশ থেকে আসে তার উপরে আমরা কিছু ট্যাক্স বাড়িয়ে দিয়েছি। কারণ আমরা চাই এই দেশে যদি শিল্প গড়ে ওঠে, সেই শিল্পে কি বিদেশ থেকে শ্রমিক এসে কাজ করবে নাকি এই বাংলাদেশের মানুষরাই কাজ করবে? বলেন তো ভাই।
বাংলাদেশের মানুষের কাজ করবে। তাহলে বাংলাদেশের মানুষ যদি কাজ করে তাহলে তো আমাদের বেকার সমস্যা, আমাদের যুবকরা যারা আছে, বেকার যারা আছে, তারাই তো সেখানে চাকরি বাকরির ব্যবস্থা হবে, তাই নয় কি? অর্থাৎ আমরা দেশে শিল্পে যাতে গড়ে উঠতে পারে, এই দেশে কলকারখানা যাতে গড়ে উঠতে পারে, আমরা বাজেটের মধ্যে সেই ব্যবস্থা রেখেছি। তাহলে যারা এই বাজেটের বিরুদ্ধে মিছিল করে, এই বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ করে, তাহলে কি তারা বিক্ষোভ করলো না ওই সকল মানুষের বিরুদ্ধে যারা বেকার আছে? আমরা চাইছি বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে, আর তারা সেটির বিরুদ্ধে মিছিল করছে, তারা সেটির বিরুদ্ধে বিক্ষোভ করছে। কাজটা কি তাহলে ভালো করলো? তারা ভালো করলো না। এখন প্রিয় ভাই বোনেরা, কথা একটাই প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আপনারা অতীতেও দেখেছেন, বর্তমানেও দেখছেন, আমাদের কাজ হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। আমাদের কাজ হচ্ছে দেশের ভাগ্যের পরিবর্তন করা, এবং সেজন্যই আমরা কৃষক কার্ড বলেন, আমরা ফ্যামিলি কার্ড বলেন, আমরা দেশে কলকারখানা